নমস্কার, আমি পারাদীপ। চলে এসেছি নেতা নয় জনতা নিয়ে। সামনেই লোকসভা ভোট। ভোটের আগে দেশ জুড়ে হই হই শুরু হয়ে গেছে। নেতাদের তর্জন গর্জন ভাষণ, আর একই সঙ্গে বেড়ে গেছে নেতাদের আনাগোনাও। আর ঠিক সেই সময় নেতা নয় জনতা নিয়ে নিউজ 18 বাংলায় আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি জেলায় জেলায়, গ্রামে গ্রামে। এই মুহূর্তে ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গেছি কোচবিহারে। এই লোকসভা কেন্দ্রে ভোটার 16 লক্ষের ওপর, এবং এই লোকসভায় একটা বড় অংশ, ভোটারদের একটা বড় অংশ রাজবংশী সম্প্রদায়। তাই বলা হয় যেটা, যে রাজবংশী সম্প্রদায়ের ভোট যেদিকে যায়, কোচবিহার থেকে জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ বা বিধায়ক যাই বলুন না কেন, সেটা নির্বাচিত হতে গেলে রাজবংশী সম্প্রদায়ের একটা সমর্থন প্রয়োজন হয়। কোচবিহার লোকসভা কেন্দ্র বরাবর এসসি রিজার্ভ, এবং 1977 থেকে 2009 পর্যন্ত এই লোকসভা কেন্দ্র অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্র সেটা ছিল বামেদের দখলে। 2014 সালে প্রথমবার কোচবিহার লোকসভা কেন্দ্র বামেদের হাতছাড়া হয়। 2014 পরে 2016 পরপর দুটো টার্মে এই কোচবিহার লোকসভা কেন্দ্র সেটা দখলে রাখে তৃণমূল কংগ্রেস। কিন্তু এরপরে 2019-এর লোকসভা ভোটে এখান থেকে জয়যুক্ত হন বিজেপির নিশীথ প্রামাণিক। প্রায় 50,000-এরও বেশি ভোটে তিনি হারান তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বীকে। 1977 সাল থেকে আপনারা ভোটাধিকার প্রয়োগ করছেন এই কোচবিহার লোকসভা কেন্দ্রে, কিন্তু এখন অব্দি রাজবংশীরা তারা কি পেয়েছেন প্রতিদানে? কি পাবার বলতে তো কিছু নেই, খালি প্রতিবারে প্রতি মুহূর্তেই আমরা প্রতিশ্রুতি পাই, কিন্তু উন্নয়নের কাজ যেটা সাংবিধানিক গণতন্ত্র অধিকার মানুষের, রাজবংশী মানুষের যেটা প্রতিটা মানুষের দরকার, সেটাতে সম্পূর্ণরূপে আমরা বঞ্চিত। এলাকার যিনি সাংসদ তাকে শেষ কবে দেখেছেন? সাংসদ তো শেষ কবে দেখা মানে আমাদের এদিক দেখায় নেই কোনোদিন। হয়তো কোনো জায়গায় হয়তো কোনো প্রোগ্রাম থাকে, সে প্রোগ্রামে গাড়ি করে যায়, তাছাড়া এলাকায় কোনো রকমভাবে আসা দেখা যায়নি। কোনো মিটিং টিটিং থাকে, কোনো কাজকর্ম থাকে সংগঠনের, তখন ওরা হয়তো গাড়িতে করে যায় দেখি যে অমুক জায়গায় যাবার লাগছে সাংসদ, এটাই শোনা যায়, দেখা যায়। তাছাড়া এলাকায় কোনো কাজের কোনো গতি নেই, কোনো দেখাশোনা আলোচনা কারোর সাথে কোনো রকম নেই। কি করা হয়? কৃষিকাজ। আপনিও কি রাজবংশী? হ্যাঁ, আমি তো রাজবংশী। তো এই যে রাজবংশীরা কোচবিহার থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাংসদ নির্বাচন করেন, প্রতিদানে এত বছরে এতগুলো বছর কেটে গেছে, রাজবংশীরা কি পেয়েছে? বর্তমান পাওয়ার তো এখন সময় হয় নাই, বাস চাওয়া হয়, দেয় না। এই যে ধরুন বিভিন্ন ভাতা চালু হয়েছে, সেই ভাতাগুলো পান? হ্যাঁ, বর্তমান পাইতেছি, বর্তমান ভাতাটা পাই, সেই ভাতা দিয়ে কোনো রকম চলি। এই যে ধরুন রাম মন্দির হলো, রাম মন্দির কি ভোটে কোনো প্রভাব ফেলবে মনে হয়? রাম মন্দির ভোটের প্রভাব ফেলার তো কোনো কথা নেই। রাম মন্দির সবার দেবতা, রাম সবার দেবতা, যে কোনো জাতের, রাজবংশী হোক অরাজবংশী হোক, সবার দেবতা। এখন সেটা ভোটের প্রভাব কোনো দল হতো একটা দেবতার নাম উল্লেখ করিয়া যদি লক্ষ্য করি মনে করে যে এটাতে ফায়দা হবে, সেটা হলো তার চিন্তা ভাবনা। রাজবংশী? রাজবংশী, আমরা রাজবংশী। কি করেন? এই কৃষিকাজে করি। তো কৃষির বাজার কেমন? সারের দাম তো অনেক চলছে। সারের দাম অনেক চলে, এখন কি করবেন? কোনো রকম করিয়া যেখানে 10 কেজি লেগে ওখানে 5 কেজি দিয়ে কোনো রকম করি চালাইতে হয়। কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু হয়েছে, সেই প্রকল্পগুলো পান? ওগুলো খালি অনুমোদন, ওগুলো বলে শুনে দেয় কই। এই যে বলা হচ্ছে এবার 400 পেরিয়ে যাবে বিজেপি, মনে হয়? দেখেন, সেটা এখন জনসাধারণের উপরে নির্ভর। এখন যাকে চায় সেই রাজবংশী যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে জয়ী। এখানে রাজবংশী আমরা 80%। তো এই রাজবংশী ভোট আপনারা বছরের পর 1977 সাল থেকে ভোট দিয়ে আসছেন, প্রতিদানে কি পেয়েছেন? প্রতিদানে আর কি প্রতিশ্রুতি দেয়, ওইটুকুই পাই, আর কি পাবো? কি কি প্রতিশ্রুতি পেয়েছেন? প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অথচ পাননি, এমন কি কি আছে? আহা, এই তো রাস্তাঘাট হওয়ার কথা, অনেক কিছু সুবিধা দিতে চায়, কই দেয় তো না। কোচবিহার লোকসভার অন্তর্গত রাজপাট, এটা বলা যেতে পারে এখানকার কোচবিহারের অন্যতম একটা দ্রষ্টব্য জায়গা, পুরাতাত্ত্বিক জায়গা। সেই রাজপাটে আজ আমরা জনতার রায় নিতে, জনতার মন বুঝতে সরাসরি চলে এসেছি রাজপাটে, কোচবিহারের রাজপাট। এবং সেখানে মানুষের সঙ্গে একদিকে যেমন কথা বলছি, অন্যদিকে মানুষের অভাব অভিযোগ, তাদের ইচ্ছে অনিচ্ছে, তাদের সুবিধা অসুবিধা সবটাই তুলে ধরছি আমরা নেতা নয় জনতায়।
সামনে ভোট, ভোট তো দিতে হবে না? হ্যাঁ অবশ্যই। হুম? হ্যাঁ তো কি মনে হচ্ছে, কি দিদি না মোদি? দিদি, রাম মন্দির হলো, সিএ হলো, তো ভোটে তো এর প্রভাব পড়বে। সিএতে আমি যেটা মনে হয়, সিএতে এখানকার যারা স্থানীয় মানুষ তাদের আরো বিভাগে ফেললো সিএ করে। কেন? এই যে আধার কার্ড, যেমন এই যে আধার কার্ড শুরু করেছে, আধার কার্ড বলে আবার আপডেট করতে হচ্ছে যাদের 10 বছর পুরনো। এই যে আধার কার্ডের অনেক সমস্যা, অনেকের হাতের ছাপ মেলে না, অনেক এর জন্য রেশন পাচ্ছে না। হ্যাঁ, আধার কার্ড তো আরো বিভাগে ফেলেছে মানুষকে। সামনে ভোট, ভোট দেওয়ার সময় কি কি মাথায় রেখে ভোট দেবেন? মাথায় আর কি রেখে ভোট তো দেওয়াই লাগবে, যে কোনো দলকে দেওয়া লাগবে, কিন্তু দেখি এখনো তো ভোটের অনেক সময় আছে, চিন্তাধারা করে তো ভোট দেওয়া লাগবে। এই কোচবিহার লোকসভা কেন্দ্রে যে কোনো ভোটই হোক, সেটা বিধানসভা ভোট হতে পারে, সেটা লোকসভা ভোট হতে পারে, ভোট যখনই আসে তখনই একটা হিংসা সন্ত্রাসের প্রসঙ্গ উঠে আসে। তো কেন হয় এটা কোচবিহারের বুকে বারবার? নেতারা কোনোদিন যুদ্ধ করে না, সাধারণ লোককে কিছু উস্কিয়ে দিয়ে এই যে ক্যাচালের সৃষ্টি করে, তাদের নেতাদের পুরকি থাকে, এবং সাধারণ যারা কিছু বোঝে না তারাই যা কিছু ছেলে পেলে, উগ্র ছেলে পেলে ঝগড়া করে, মস্তানি করে, তাতে পরিবেশটা নষ্ট হয়। ভোট ব্যাংক লুট করার জন্য এগুলো যা করে, নেতাদের ক্ষমতা দেখানোর জন্য। আমার প্রশ্ন এটাই, যে জিতুক, কি তৃণমূল কি বিজেপি আমি কিচ্ছু বুঝি না, কিন্তু লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় এগুলো তো টোটালটাই ভুয়া ভাওতা। তার মধ্যেও কুচবিহারের মানুষকে অন্ধকারে রাখানো হয়েছে। এখানকার যে ইতিহাস, আজকে যেই জায়গাটায় বসে আছি আমরা, আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজার বা বাইরের আমরা ইতিহাস পড়ে থাকি, কিন্তু আজকে এই জলজান্ত উদাহরণ আমার গোসানিমারি রাজপাট তথা কুচবিহার রাজবাড়ির 23 পুরুষের রাজত্বের ইতিহাস, কিন্তু আমাদের এখনো কোনো রকম কোনো পাঠ্যপুস্তক বা কোনো রকম আমাদের কুচবিহারের মানুষের সামনে আমাদের ইতিহাস তুলে ধরা হচ্ছে না। আমার একটাই আবেদন থাকবে, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, আমাদের কুচবিহারের যে এখানকার কৃষ্টি সংস্কৃতি বা এখানকার ইতিহাস, সেই ইতিহাসটাকে তুলে ধরা হোক, এবং দীর্ঘদিনের যে কিছু রাজবংশী এখানকার স্থানীয় মানুষের যে দাবি দাবা আছে সেই দাবি দাবাগুলো মেটানো হোক। আচ্ছা, এই ধরো সিএ চালু হলো, ভোটে প্রভাব পড়বে? দেখো, সিএ চালু হলো, এটার ভোটের প্রভাব পড়বে কি না সেটা আমি জানি না, কিন্তু সিএটা যে চালু হলো, আজকে এই জায়গায় মনে করো যারা স্থানীয় রাজবংশী ভূমিপুত্র, আজকে এরা এই জায়গায় থেকে এই জায়গায় মনে করো পেটে ভাত পাচ্ছে না, তারা বাইরে যাচ্ছে। এবার এই জায়গাটায় আগে আমার কথা সিএ কোনো অসুবিধা নেই, এখানকার স্থানীয় রাজবংশী ভূমিপুত্র যারা আছে, কি রাজবংশী হোক কি মানে যে কোনো কাস্ট হোক, স্থানীয় রাজবংশী ভূমিপুত্র বা আদিবাসী যেগুলো আছে তাদেরকে আগে সংরক্ষণ দেওয়া হোক, তারপর সিএ করবে না কি করবে সেটা পরবর্তী বিষয়। কিন্তু এই জায়গার মানুষকে মানে বিভিন্ন বিগত দিনে বামফ্রন্ট সরকারের আমলে যে রাজবংশী মানে সম্প্রদায়ের মানুষের উপরে যে একটা অন্যায় অত্যাচার, যেভাবে এখানকার রাজবংশী মানুষকে যেভাবে দাবিয়ে দেওয়া হয়েছে, তারপরে বিভিন্ন জায়গা থেকে মনে করো এখানে মনে করো আসার পরে এখানে বসতি করে এখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এই জায়গাটা আমার সমস্যা, আমরা নাগরিকত্ব কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের প্রথম যেটা আছে কুচবিহারের যেটা আছে এখানে এনআরসিটা করা হোক, এনআরসিটা করে তারপরে কি করবে, সিএ করবে কি করবে সেটা পরবর্তী বিষয়। মানুষ ভোট দেয় উন্নয়নের নিরিখে, সম্প্রদায় এই যে আসে, রাজনীতি আসলে এই যে সম্প্রদায় তুলে ধরে, ভোট নিতে হবে, মানে ভোটের জন্য সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়, এই করে ভাষণ দিয়ে ভোট নেওয়া হয় প্রত্যেকবার, আর মানুষকে সাধারণ মানুষকে ঠকানো হয়, এটা যেন বন্ধ হোক। কি মাথায় রেখে ভোট দেবে, কি সমস্যা আছে এটা? এলাকার রাস্তাঘাটে একটু সমস্যা আছে, মানুষ উন্নয়নের দেখেই ভোট দেবে, মানুষ উন্নয়ন দেখেই ভোট দেবে। কারণ এই যে কতদিন থেকে টাকা নেই মানুষের, এই 100 দিনের কাজের টাকা দিয়ে অনেক পরিবার চলে, মোটামুটি 2 বছর থেকে 100 দিনের টাকা নেই, মোটামুটি ঘরে আবাস প্লাসের সার্ভে হয়ে গেছে, মোটামুটি 2-2.5 বছর হয়ে গেল, এই দেবে ঘোষণা করে যে সামনে দিচ্ছি, লোকসভা ভোট আসলেই আবার প্রতিশ্রুতি যে ভোটের পরে ঘর দেওয়া হবে। এই জিনিসগুলো যাতে না হয়, মানুষকে যেটা প্রতিশ্রুতি দেবে সেই প্রতিশ্রুতি রাখার চেষ্টা করে, এটাই নেতাদের এবং মন্ত্রীদের কাছে এটাই আমাদের আবেদন। সামনে লোকসভার নির্বাচনে আমাদের এখানে বিজেপি সরকার যে নিশীথ প্রামাণিক যিনি এখানকার সাংসদ হয়েছে, উনি প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জায়গায় উনি সেই মনে কর ভোটে জিতলে এখানকার নারায়ণী রেজিমেন্ট করে দেবে। আজকে 5 বছর পেরিয়ে গেল, অথচ নারায়ণী রেজিমেন্ট তো দূরের কথা, আজ অবধি কোনো রকম কোনো মানে পদক্ষেপ দেখলাম না এই জায়গাটায়। আজকে নারায়ণী রেজিমেন্টটা যদি হয়, এই জায়গার অনেক বেকার যুবক, আজকে ছেলেবেলা অনেক এখানে বসে আছে, আজকে এই জায়গাটা যদি নারায়ণী রেজিমেন্টটা হয়, কিন্তু এখানকার আমার মনে হয় যে মনে করো 100%-এর মধ্যে 20% হোক বা 30% হোক, সমস্যা কিন্তু একটু হলেও মিটবে। অর্থাৎ বোঝা যাচ্ছে কোচবিহারের মানুষ তারা কিন্তু একটা জায়গায় তারা বদ্ধপরিকর, যে জাতপাত নয়, ধর্ম নয়, উন্নয়নের নিরিখে ভোট হোক এবং অবাধ ভোট হোক, শান্তিপূর্ণ ভোট হোক।
নমস্কার, নেতা নয় জনতায় আরো একবার আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি। আরো একবার বাসে চেপে উঠেছি, তার কারণ গন্তব্য সেই বহরমপুর। ইতিমধ্যেই বহরমপুরে আপনারা শুনে নিয়েছেন কতটা হাড্ডাহাড্ডি লড়াই, ইউসুফ না অধীর সেই নিয়ে জমজমাট লড়াই বেঁধে গেছে। এর আগের এপিসোডেই দেখে নিয়েছেন। এবার আরো একবার বহরমপুর, তার কারণ শুধু বহরমপুর বিধানসভা দিয়ে তো বিচার করলে হবে না, কান্দিতে আমরা পৌঁছবো। কান্দি বিধানসভার আমজনতা এই বহরমপুরের লোকসভা ইস্যু নিয়ে কি বলছেন, তাদের হিসেবের খাতা তৈরি তো? অধীর না ইউসুফ নাকি অন্য কেউ? লড়াই কতটা হাড্ডাহাড্ডি আসুন জেনে নি আমজনতার সঙ্গে নেতা নয় জনতায়। অধীর বনাম ইউসুফ, কি মনে হচ্ছে বলুন তো, হাওয়া কোন দিকে বইছে? দেখুন, ইউসুফ পাঠান যদি জিতে তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জা হবে, কারণ যার রাজনৈতিক সম্বন্ধে কোনো ধারণা নেই। আর অপরপক্ষে যিনি আছেন অধীর রঞ্জন চৌধুরী, বিরোধী হলেও তিনি পার্লামেন্টটাকে কাঁপিয়ে রাখেন, যার পার্লামেন্টারিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে এবং ধারণা আছে। আমাকে লক্ষ্য রাখতে হবে পার্লামেন্টে গিয়ে জনগণের প্রকৃত সমস্যাগুলো কে উত্থাপন করতে পারবেন, ইউসুফ পাঠান নাকি অধীর রঞ্জন চৌধুরী? যার পার্লামেন্ট সম্পর্কে কোনো ধারণা নেই তাকে ভোট দেওয়াটা মানেই তো বৃথা। ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার ভোটের ময়দানে জায়গা করতে পারবে বলে মনে হয়? মানে কি মনে হয় আমজনতা হিসেবে? হ্যাঁ, একদমই না। আচ্ছা, অধীর চৌধুরী এখানে তো 5 বার জিতেছেন, উন্নয়ন হয়েছে, কাজ করেছেন? অবশ্যই করেছেন, মানুষের পাশে থাকেন? অবশ্যই আছে, হ্যাঁ অবশ্যই আছে। দেখুন, অধীর রঞ্জন থাকাকালীন প্রচুর নিরাপত্তা পেয়েছে, মহিলারা বলুন, কোনো স্টুডেন্ট বলুন, কোনো পাবলিক বলুন, ঠিক আছে, এখন সেটা পাচ্ছে না। অধীর চৌধুরীকে চেনেন? হ্যাঁ, কেমন কাজ করেছে? ভালো কাজ করেছে। হ্যাঁ, কাজ খুব ভালো করেছে। কি কি কাজ করেছে? ব্রিজ ফ্রি, রাস্তাঘাট যা করেছে অধীর করেছে, কেউ করেনি। ইউসুফ পাঠান ভোটে দাঁড়িয়েছে? ওকে ভোট করবে না, হ্যাঁ, বাইরে গেল কে ভোট দেবে? বাইরের নাকি? বাইরে লেখা তাই এখানকার পশ্চিমবাংলা বাইরে গেল, ওকে কে ভোট দেবে? আমরা অধীরের উপর ভরসা আছে বলছেন? মনে তো হচ্ছে, এখন দেখি। মনে হচ্ছে হ্যাঁ, লড়াই কঠিন, লড়াই। হ্যাঁ, হ্যাঁ। আসুন, কান্দি পৌঁছে গেছি। কান্দির আমজনতার সঙ্গে কথা বলি, তারা কি ভাবছেন নেতা নয় জনতায় শুনবো। আসুন। পাঁচবারের এমপি অধীর চৌধুরী, এখানে কাজ কিরকম হয়েছে, উন্নয়ন হয়েছে? এখানেও ভালো উন্নয়ন হয়েছে, অধীর চৌধুরী ভালো উন্নয়ন করেছে। এখানে আমাদের হিজলে এখানে 3খানা ব্রিজ করে দিয়েছে। 5 বারের এমপি অধীর চৌধুরী এবার জিতলেই ডবল হ্যাট্রিক। আর তৃণমূল মধ্যখান থেকে একজন ক্রিকেটারকে এনে দাঁড় করিয়ে দিয়েছে, জনপ্রিয় ক্রিকেটার। কি মনে হচ্ছে লড়াইটা কতটা কঠিন? লড়াই হবে, কিন্তু অধীর চৌধুরী জিতবে। তাই অধীর চৌধুরী পরিসংখ্যান বলছে অধীর চৌধুরী শেষবার ভোটে জিতেছিল 80,000-এর বেশি ভোটে। আর বিধানসভা ফল ধরলে অধীর চৌধুরী প্রায় 4.5 লাখ ভোটে পিছিয়ে আছেন, মানে সেখানে তৃতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে থাকে, কিন্তু লোকসভা ভোটটা হচ্ছে আলাদা ভোট, বিধানসভা ভোট আলাদা ভোট, লোকসভা ভোটটা আলাদা ভোট। এখানে অধীর চৌধুরী যদি জিতে, এখানে বিজেপিকে হঠাতে অধীর চৌধুরী পারবে, তাছাড়া এখানে বিজেপি চলে আসবে। বিজেপি যদি অধীর চৌধুরী না জিতে, তৃণমূল এখানে জিততে পারবে না, অধীর চৌধুরী জিতবে। গ্যাসের দাম বেড়েছে বা কমেছে, পেট্রোলের দাম বেড়েছে বা কমেছে, এই যে ইস্যুগুলো, এইগুলোর প্রভাব আছে এইবারের ভোটে বহরমপুর কেন্দ্রে পড়বে? প্রভাব পড়তে পারে, একটু প্রভাব তো পড়বে। গ্যাসের দাম বাড়ছে মানে তো মোদি বাড়াচ্ছে, তেলের দাম বাড়ছে। গ্যাসের দাম কিন্তু কমেওছে, ভোট আসছে তখন কমাচ্ছে, তা ভোট কেউ চলে গেলে আবার বাড়িয়ে দেবে। এবারে সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র অবশ্যই অধীর বনাম ইউসুফের লড়াই, তাই তো? কি মনে হচ্ছে দাদা? ইউসুফ পাঠান 100% জিতবে। কারণ কিন্তু আপনি তো একটা মোদি গ্যারান্টির মতো বলে দিলেন। না, ইউসুফ পাঠান মমতার যে প্রার্থী করেছে, দিদি যে প্রার্থী করেছে, আমরা দিদিকে দেখে ভোট দেবো। কোনো বহিরাগত বলে কোনো কথা নয়। আমরা দিদির সৈনিক, আমরা তৃণমূলের সৈনিক, আমরা তৃণমূলের প্রতীককে দেখে ভোট দেবো। আবাসে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে বিজেপির অভিযোগ। এই যে এত অভিযোগ, এই অভিযোগগুলো ফ্যাক্টর নয়? যারা দুর্নীতি করেছে তারা অলরেডি জেলে আছে। হ্যাঁ, দুর্নীতি যেই থাকবে সে জেলে যাবে। অনুব্রত মণ্ডল আছে, মানিক ভট্টাচার্য আছে, তারপরে অনেকে বিভিন্ন পার্থ চট্টোপাধ্যায় আছে। ওরা তো দুর্নীতির সত্ত্বে যুক্ত ছিল, তারা জেলে ঢুকেছে, তাদেরকে দল সাসপেন্ড করেছে। আপনি বলছেন দল এবার দুর্নীতি মুক্ত? দল দুর্নীতি মুক্ত। বিজেপির উত্থান আছে এখানে?
এখানে বিজেপির কোনো অস্তিত্ব এখানে নেই। বহরমপুরটা কিন্তু বিধানসভায় বিজেপি জিতেছিল। বহরমপুর জিতুক, ওইটা অধীর চৌধুরীর একটা এজেন্ট। অধীর চৌধুরী ওকে প্ল্যান করে বিজেপিকে জিতিয়েছে। অধীর চৌধুরী কোনো সময়তেই দিল্লি থেকে এখানে কোনো সময় আসেননি, উনি এখন দিল্লির বাসিন্দা। উনি তো বিরোধী দলনেতা, দিল্লিতে তো থাকতেই হবে, দিল্লিতে তো পার্লামেন্ট অংশগ্রহণ করে। সেখানে কি এই বহরমপুরের মানুষের কথা বলেন, শুনেছেন? কোনোদিনও নয়। ভোট আসে ভোট যায়, আপনি আমজনতা কি পান? কি পাই? আমরা কিছু পাই না, আমরা বাস ভোটটা দিয়ে দিই, যেটা মানে ভালোই চলে আর কি। হয়তো এখন টিএমসি চলছে, সেই হিসাবে ভোট দিতে হয়। কিন্তু এটা তো আবার বহরমপুর, এটা তো আবার কংগ্রেসের অধীর চৌধুরীর এরিয়া। চৌধুরী হলে এখানে তিনটেই সমান চলবে, এখানে কে জিতবে লাস্ট বলা ভোট। লড়াই হাড্ডাহাড্ডি তিনটে। নির্মল সাহাও আছে এখানে। যতটা সহজ ভাবছেন টিএমসি অতটা না। মানে বিজেপির এখানে প্রভাব আছে। বিজেপি এখানে হয়তো মুসলিম বলে নাই, কিন্তু যেখানে হিন্দু আছে না, পুরো ওটা আছে, বিজেপির আছে। হ্যাঁ, কিন্তু যতটা সহজ ভাবছে ততটা না। তাহলে ইউসুফ পাঠান অনেকে বলছেন বহিরাগত, সেভাবে পারবেন না, কি মনে হয়? না, ও বহিরাগত সেই হিসাবে নয়, ওটা পার্টি হিসাবে ভোট করবে, যেটাই টিএমসি মমতা ব্যানার্জির হিসাবে পার্টি হিসাবে ভোট করবে। অধীর চৌধুরী এখানে উন্নয়ন করেছেন? এখন তো সেরকম কেন্দ্রে যেহেতু কংগ্রেস নেই, সেখানে কোনো উন্নয়ন নাই। আগে যখন কেন্দ্রে কংগ্রেস ছিল তখন উন্নয়ন ছিল, এখানে ছিল অনেক উন্নয়ন ছিল। ইউসুফ পাঠান জিতলে তাকে পাবেন মনে হয়? তিনি তো এখানে থাকেনই না। না থাকলে কাজ তো সব এখন ফোনেই হয়। বড় বড় কে থাকে? কোনো নেতাই চক্করের পাশে আসে না গো। মানুষ যখন বিপদে পড়ে কেউই আসে না, সব কাজ ছোটখাটো নেতাতেই করে। বিভিন্ন জায়গায় পোস্টারে চোখে পড়ছে বিশ্বকাপ হাতে ইউসুফ পাঠান, কোথাও দেখা যাচ্ছে কেকেআর এর জার্সিতে ইউসুফ পাঠান। ক্রিকেটার ইউসুফ পাঠানের কারিশমা কি কাজে লাগাতে চাইছে তৃণমূল? দাদা, এতে কি প্রভাব পড়ে মনে হয় আপনার? রাজনীতিতে ক্রিকেট কোনোদিন প্রভাব পড়েনি, আশা করি পড়বেও না। প্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে একটা যে কোনো দলের হয়ে দেখলেন, তৃণমূলের হয়ে, কিরকম মনে হলো আমজনতা হিসেবে? প্রথমে দুঃখ প্রকাশ হলো যে একজন ভালো মানুষকে রাজনীতিতে মমতা ব্যানার্জি নিয়ে আসার জন্য কি কারণে নিয়ে এসছে তিনিই জানেন। ক্রিকেটার ইউসুফ পাঠান আর লড়াইটা 5 বারের এখানকার একদম ভূমিপুত্র, মাটি একদম চেনা মানুষ অধীর চৌধুরী। অধীর চৌধুরীর কৃতিত্বকে অস্বীকার করার কারোর ক্ষমতা নেই। যারাই আজ অধীর চৌধুরীর বদনাম করছে, ওই তারাই এককালীন অধীর চৌধুরীর কাছেই মানুষ, অধীর চৌধুরীর আদর্শে তারা অনুপ্রাণিত। এমপিকে দেখা যায় এখানকার তার ফান্ডের খরচ হয়, মানে টাকা খরচ হয়ে যায়। অবশ্যই সবকিছু এমপির খরচ, অধীর চৌধুরী ছাড়া কোনো কিছু হয়নি। বর্তমানে এই কয়েক বছর ধরে অধীর চৌধুরীকে কোনো কাজ করতে তো দেওয়া হয় না, সেটা আপনারা ভালোভাবেই জানেন। কলকারখানার হাল এখানে তো খুব একটা নেই, যদিও কান্দিতে রয়েছি আমরা, সেখানে চাষের কাজই বেশি, তাও তো শিল্প কিছু নেই। মানে অধীর চৌধুরী করতে পেরেছেন? অধীর চৌধুরী অনেক কিছু উন্নয়নই করেছে, শিল্প কারখানা এখানে অবশ্যই নেই, এ তো অবশ্যই দরকার, কিন্তু সেরকম পরিস্থিতি অবশ্যই তারা ভালো বুঝবে, আমরা জনগণ কি বুঝবো। শিল্প কারখানা তো নেই। আজ যে বর্তমানে মমতা ব্যানার্জির উন্নয়ন করছে, সেই উন্নয়নটা কি, কর্মসংস্থান কি, আমরা তো সেটা জানতে চাই। লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, কি সংসার চলে যাবে? ওতে তো দেশ আরো পিছিয়ে যাচ্ছে। অধীর চৌধুরী এমপি ভোটে এখানে যেতেন? হ্যাঁ, এখানে যেতেন। কি মনে হচ্ছে এবার? কিন্তু ভোট আমি অধীরকেই দেবো। এই যে অধীর চৌধুরী কারিশমাটা কি, অধীর চৌধুরীকে দেবেন বলছেন তো? কেন দেবেন অধীর চৌধুরী? কেন মনে হয়? ওই ডেভিডের থেকে অধীর চৌধুরী ভালো কাজ করে, জনসাধারণকে দেখে, ও খুব দেখে, গরিব মানুষের পাশে থাকে। হ্যাঁ, গরিব মানুষের পাশে অধীরই থাকে। পেয়েছেন কখনো উপকার? মেলা উপকার ওর কাছে। লোকসভা ভোটে অধীর চৌধুরী যেতে, বিধানসভা ফলগুলো দেখুন, তাতে অধীর চৌধুরী হেরে যায়। মানে অধীর চৌধুরী হারে মানে কংগ্রেস হারে। তখন মানুষের মানে আলাদা নীতি। এখন অধীরে ভোট এসছে, অধীরকে ভোট হয়েছে। অধীর চৌধুরীর নামটাই আসল। নামটাই আসল, হ্যাঁ। খেলা হবে বহরমপুরের উইকেটে, খেলা হবে, সব দল বলছেন। আমরাও তাই একটু ব্যাট বল নিয়ে খেলে নিলাম। একদিকে ইউসুফ পাঠান, অন্যদিকে অধীর চৌধুরী। ব্যাট হাতে ইউসুফ পাঠান আর অন্যদিকে বল হাতে অধীর চৌধুরী। শেষ হাসি কে হাসবে সময় বলবে। তবে এই যে বহরমপুরের উইকেট, বুঝতেই পারছেন সহজ কিন্তু নয় দুজনের ক্ষেত্রেই, তাই লড়াই কঠিন, হাড্ডাহাড্ডি। আজ এখানেই শেষ করছি নেতা নয় জনতা। দেখা হচ্ছে আগামীকাল।